এগুলো অর্ণব পেলো কোথায়? কে দিয়েছে এগুলো ওকে? তবে কি অর্ণবর সাইকোলজি প্রবলেমের কথা জেনে গেছে? ঔষধগুলো সাইকিয়াট্রিস্ট ছাড়া অন্য কেউ তো দিতে পারবে না, কারণ তা দিতে গেলে তার আগে ওর প্রেসক্রিপশন দেখতে হবে ডাক্তারকে। উফ, ভাবতে ভাবতে মাথাটাই যেন ভোঁতা হয়ে আসছে। তিথি চোখ জোড়া ছোট করে প্রশ্নবিদ্ধ চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলল, এগুলো কোথায় পেয়েছেন আপনি? মা দিয়েছে। আম্মু? হুম। কিন্তু আমার যতদূর মনে আছে ওষুধগুলো তো ফুরিয়ে গিয়েছিল, তাহলে আম্মু কোথায় পেল? আর আপনাকে বা কোথা থেকে দিল? ওষুধ তো আমি কিনে আনতাম। উফ, তুমি এত প্রশ্ন কেন করো? আগে মেডিসিনগুলো খাও তো। জোর করে তিথির হাতের মাঝে দিয়ে। কিন্তু আমার কিন্তু কিন্তু করে, খাও তো। অর্ণব জোর করে ঔষধগুলো খাইয়ে দিল তিথিকে। যথাসম্ভব চোখ মুখ স্বাভাবিক রেখে কথা বলার চেষ্টায় আছে সে। তিথিকে কিছুতেই বুঝতে দিলে চলবে না অর্ণব সবটা জানে, তাহলে যে তিথি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়বে। নিজেকে অর্ণবের কাছে দয়ার পাত্রী ভাববে সে। যতদিন না পর্যন্ত তিথি নিজে থেকে সব জানাবে, ততদিন ওর অতীতের ব্যাপারে একটা কথাও তুলবে না অর্ণব। তিথির কেমন যেন সন্দেহ হচ্ছে অর্ণবকে, হিসাব কিছুতেই মিলছে না। ওর স্পষ্ট মনে আছে ঔষধগুলো তো ওর বাসায় ছিল না, তাহলে কি অর্ণবর প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গিয়ে কিনে এনেছে? যদি গিয়ে থাকে তাহলে তো জেনে গেছে কিসের ওষুধ। কি সর্বনাশ! অর্ণব কি সত্যি তাহলে সব জেনে গেল? তিথি আপন মনে কথাগুলো ভেতরে ভেতরে আওড়াচ্ছিল। আসলে মুখ দিয়ে বের করার মতো অবস্থা নেই ওর। চিন্তার ঠেলায় মাথাটাও মৌমাছির মতো ভো ভো করছে। তিথি, বেড়াতে যাবা? অর্ণবের ছোট্ট প্রশ্নটা তিথির একেবারেই বোধগম্য হলো না। আগের চিন্তাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে নতুন চিন্তা নিয়ে চর্চা শুরু করলো সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজতে মাত্র 20 মিনিট বাকি, তার মানে এখন 9:40। আচ্ছা, এই সময় কেউ বেড়াতে যায় বুঝি? নাকি এই ছেলে আবার পাগল টাগল হয়ে গেল যে রাত বিরতে উৎকট সব প্রশ্ন করে বেড়াচ্ছে? তিথি। অর্ণবের আর এক দফা ডাকে তিথির ধ্যান ভাঙল। তিথি অর্ণবকে উদ্দেশ্য করে বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে বসলো, এখন এই অসময়ে? আর ইউ সিরিয়াস? হুম, আই এম ভেরি ভেরি সিরিয়াস। আর যাই হোক, ওয়াইফের সাথে হাজব্যান্ড নিশ্চয়ই মজা করে না? কিন্তু আপনি করছেন, রাতের বেলায় এসে বলছেন তিথি বেড়াতে যাবে। এই, আপনি কি ফাজলামি করার জায়গা পান না নাকি? রাত চড়া বাদুর আর আমরা যে রাতের বেলায় রাস্তা চষে বেড়াবো? না, আমরা রাতচরা বাদর নই। আমরা হলাম রাতচরা ম্যারিড কাপল, যারা বাংলা অর্থ বিবাহিত দম্পতি। আর আমি ফাজলামি করছি না, ওকে? চলো তো, এখনো বেশি রাত হয়নি, মাত্র 9টা বেজে 45 মিনিট। তাছাড়াও তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ তোমার সাথে তোমার ব্রেভ জামাই আছে। তিথি খানিকটা সুর ভরা কণ্ঠে বলল, ওরে আমার জামাই গো, ঠক দেখে একটা চলে যায়। আপনাকে কে বলেছে আমি ভয় পাই? আমি একা একা পুরো দুনিয়া চষে বেড়াতে পারি। তার জন্য না আপনার মতন ফজল জামাইয়ের প্রয়োজন আমার পড়ে না। তার মানে বলছো তুমি অনেক সাহসী? হুম, তা নয় তো কি? ওকে, দেন প্রুভ ইট। কি? বলেছি প্রুভ করো যে তুমি ভয় পাও না, নয়তো বুঝবো তুমি ভীতু, আর ভীতু বলেই রাতে বের হতে চাচ্ছ না। এই, একদম আমায় ভীতু বলবেন না। ভীতু মেয়েকে ভীতু বলবো না তো কি বলবো শুনে? অর্ণবের কথাটা তিথির ইকোতে গিয়ে লাগলো। আর তিথির কাছে নিজেকে আত্মসম্মান অনেক বেশি দামি। তিথি বিছানা থেকে উঠে বুক ফুলিয়ে লম্বা একটা শ্বাস টেনে বলল, চলুন চলুন, কে ভিতর কে সাহসে দেখিয়ে দেব। অর্ণব মিষ্টি করে হেসে ফেলল। তারপর তিথির পেছন পেছন বেরিয়ে পড়ল নির্জন নগরীর অজানা উদ্দেশ্যে। রাতের আকাশটা আজ ঝকঝকে পরিষ্কার। পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ, আলোচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশে ঝলমল করছে তারকা রাশি, তার সাথে বইছে মৃদু মৃদু শীতল স্বচ্ছ বাতাস। জোনাকিরা আলোর খেলায় মত্ত, ঝিঝি পোকার দলেরা চেঁচামেচি করে জানান দিচ্ছে এই নির্জন রাতে তারাও উপস্থিত। সব মিলিয়ে প্রকৃতিটা যেন আজ নমনীয় রূপ ধারণ করে বসে আছে। রাত বাড়ার সাথে সাথে যে তা আরো বৃদ্ধি পাবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়, কারণ প্রকৃতি নীরবতা প্রেমী। সে অপরূপ রূপে সেজে ওঠে নির্জন আকাশময়গুলিতেই। পিচ ঢালা রাস্তার মাঝ বরাবর অর্ণব তিথি পাশাপাশি হাঁটছে আর অনুভব করছে প্রত্যেকটা মুহূর্ত।
বুক ভরে শ্বাস নিচ্ছে তারা। হালকা বাতাসে হঠাৎ হঠাৎ কম্পন ধরছে তাদের শরীরে। অর্ণব একবার চাঁদের দিকে তাকাচ্ছে আর একবার তিথির দিকে। তার চোখ জুড়ে আছে মুগ্ধতা, আবার খানিকটা মোহনীয় নেশাও। তিথির চোখ জোড়া এদিক ওদিক বিচরণ করায় ব্যস্ত ছিল। হঠাৎই তার চোখ জোড়া থমকে গেল এক জোড়া মোহ ভরা ঈষৎ কালো নয়নের দিকে তাকিয়ে। অতি চেনা চোখ জোড়া আজ বড্ড মায়াবী লাগছে তিথির কাছে। অসহনীয় সেই মায়া। ইচ্ছা করছে অনন্তকাল মোহনীয় চোখ জোড়ায় থমকে থাকতে। আচ্ছা, চকমকে চোখ জোড়ায় কি ডুব দেওয়া যায়? যদি দেওয়া যায় তবে তাতে ডুবে থাকতে চায় তিথি। পলকহীন আখির পানে তাকিয়ে থেকে পুরোটা জনম কাটিয়ে দিতে চায় সে। হারিয়ে যেতে চায় সেই মায়ার অতলে। ছিছি, কি ভাবছে ও সব? ওর যে প্রেমে পড়া বারণ। মস্তিষ্ক যে তাকে সব সময় আদেশ করে বলে, মিথ্যে মায়ায় জড়াস না তিথি, এই সবই ক্ষণিকের মায়া। তবে মন কেন নিষিদ্ধ বস্তুতে আটকে যাচ্ছে? এগুলো কি সত্যি মিথ্যা মায়া? তিথির তো মনে হয় না। এই মায়েরা যে বড্ড জীবন্ত, তাদের মাঝে প্রাণবন্ত প্রশান্তি আছে। হাজারো প্রশ্ন বিচরণ করতে করতে তিথি তার চোখ জোড়া নামিয়ে নিল। আছে উঠতে, এগুলো কি আদৌ মিথ্যা হওয়া সম্ভব? না, এই অসহনীয় মা ওরা সহ্য হচ্ছে না। মনে একটা ভয় জেগে উঠছে, ওই ঈষৎ কালো নয়নে আটকে যাওয়ার ভয়। তিথি নিজের মনকে এবার শক্তপোক্ত করলো। কণ্ঠস্বরে নাটকীয় রাগ আওড়ে অর্ণবের দিকে প্রশ্ন ছুড়ল সে। আপনি একটু পরপর আমার দিকে তাকাচ্ছেন কেন? পাশ থেকে নেশাতুর তৃষ্ণার্ত কণ্ঠ হেসে এলো। স্বচ্ছ চাঁদের সাথে তোমার মুখ মেলাচ্ছে, তাতে ফলস্বরূপ তোমার মুখটা আমার কাছে মাত্রাতিরিক্ত স্বচ্ছ লাগছে। চাঁদের আলোয় আলোকিত হওয়া জলচরে মুখখানার কাছে ওই দূরাকাশের সাদামাটা চারটা ভীষণ ফিজেল লাগছে। আচ্ছা তিথি, এমন কেন লাগছে আমার? তিথি মাথা তুলে পুনরায় অর্ণবের দিকে তাকালো। অর্ণবের চোখ জোড়ায় নেশাটা এবার দ্বিগুণ। উফ, এই ছেলেটা এমন নেশাক্ত দৃষ্টিতে কেন তাকায় ওর দিকে? ও কি জানে না এই নেশাক্ত দৃষ্টি জোড়া তিথির বুকের ভেতরে উথাল পাথাল সৃষ্টি করে, অশান্ত করে দেয় হৃদস্পন্দন, ধুকপুক করে হৃদয়টা। ও কি সত্যি বোঝে না? তিথি নিজের আবেগকে যথাসম্ভব চেপে রেখে কণ্ঠস্বর কড়া করায় মনোযোগ দিল। ফালতু কথাবার্তা বন্ধ করবেন প্লিজ। খবরদার আমার দিকে তাকাবেন না। অর্ণব হাসলো, তারপর আগের অবস্থাতেই বলল, কেন, ভয় হয়ে বুঝে? তিথি পা চালাতে চালাতে ভাবনাতীত গলায় বলল, ভয়? কিসের ভয়? আমার চোখের মাঝে হারিয়ে যাবার ভয়। অর্ণবের বলা বাক্যটা অসহনীয় নেশাধর ছিল, যা কানে যেতেই তিথির শিরদাঁড়া সহ সারা শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ বয়ে গেল। না, এই অনুভূতির অসহ্যকর অত্যাচারগুলো তিথির আর সহ্য হচ্ছে না। সে হন হন করে হেঁটে চলল অর্ণবকে ফেলে রেখে। অর্ণব দৌড়ে তিথির হাত ধরল। আচ্ছা, তুমি তো জোর জোর ছুটছো কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই। চাঁদনি রাতে তোমার সাথে হাঁটছি আমার নিরিবিলিতে, হৃদয়ে হওয়া ধুকপুকুনি চায় নাকি তোমার কানেতে? তিথি কপাল কুঁচকে বলল, এটা কি কবিতা ছিল নাকি কোনো উপন্যাসের লাইন? অর্ণব হাসি মাখা মুখে বলল, কবিতাও নয়, উপন্যাসের লাইনও নয়, নিজস্ব অনুভূতি থেকে বললাম। জানি তাতে কোনো ছন্দ ছিল না, তবে তাতে আমার ভাব প্রকাশের ভঙ্গিমাতা ছিল। তিথি অর্ণবের কথার কোনো জবাব দিল না। অর্ণব আবারও বলল, এই, তুমিও তো আনরোমান্টিক কেন? তিথি চাপা রাগ নিয়ে বলল, আমি আনরোমান্টিক নই, আমি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ভদ্র মেয়ে। আপনার মতন ভাবধারা কথা আমি বলতে পারি না। কথা বলতে পারো না, অথচ পাগল তো ঠিকই করেছো, অপরাধী একটা। এতই যখন পাগল হচ্ছেন তখন পাগলাগারোতে না হয় চলে যান, তাতে অন্তত আমি শান্তিতে থাকতাম। কিন্তু তোমায় ছাড়া যে আমি শান্তিতে থাকতে পারবো না। আমার পাগলামিগুলো তুমি মিশে আছো। তোমার চোখের সামনে দেখলে অদ্ভুত একটা শান্তি আসে হৃদয়ে, কেন জানি না। তোমায় এত এত ভালো লাগে তাও জানি না। তোমার জন্য বারবার পাগল হতে ইচ্ছে করে, তোমার সেই পাগলামিতেই জ্বালাতে ইচ্ছে করে, আবার হুটহাট করে তোমার বুকের মাঝে জড়িয়ে নিতে ইচ্ছে করে। কেন বলতে পারো? কারণ আপনি একটা রাম ছাগল। তাহলে তো তুমি ছাগলি। কি 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 বললেন আপনি? আমি ছাগলি? ছাগলের বউ তো ছাগলই হয়। তুমি জেন্ডার পরো নি,
ছাগলের ফিমেল ভার্সন তো ছাগলই হয়। তিথি নাক ফুলিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। অর্ণবকে ছাগল বলায় অর্ণব যে ওকে ডিরেক্টলি ছাগলি বানিয়ে দেবে তা তিথির ভাবনাতেই ছিল না। আর যেহেতু এখন ছাগলি হয়েই গেছে তখন আর তর্ক করে কি লাভ? না, কোনো লাভ নেই। তাই রাগটা নীরবেই দমন করার চেষ্টা চালাচ্ছে তিথি। অর্ণব তিথির কাণ্ড দেখে খিলখিল করে হাসছে। মেয়েটাকে জ্বালিয়ে যে কি দারুণ মজা পায় তা সে বর্ণনা করে বোঝাতে পারবে না। অর্ণব আবারও দৌড়ে তিথির সাথ ধরল। জানো তো তিথি, আজকালকার ছাগলিরা যা জোরে জোরে হাঁটে তাতে ছাগলরাও তাদের পেছনে পেছনে ছুটতে ছুটতে প্রায় কাইল হয়ে যায়। ছাগলিগুলো ইচ্ছে করে এমন দৌড় করায়। রাগে রীতিমতো তিথির এবার কান্না পেয়ে যাচ্ছে। চোখ ছোড়া বুঝে কেঁদে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে ওর। অর্ণবকে আবারও ছাগলি বলছে, বারবার ছাগলি বলে অপমান করছে ওকে। এই অপমান কি মেনে নেওয়া যায়? না, একদম না। এই অসভ্য ছেলেটাকে খুন করলেও তিথির মনের জ্বালা মিটবে না। সারাক্ষণ বকবক করতেই থাকে। এর মতন বাচাল ছেলে হাতে গোনা কয়েক ডজনের বেশি বাংলাদেশে পাওয়া যাবে না। তিথির আজ তাই মনে হচ্ছে। অর্ণবের হাসির বহরটা ক্ষণে ক্ষণে চক্রবৃদ্ধির হারে বেড়েই চলেছে। আচ্ছা, অর্ণবের মনে বুঝি আজ ঈদ লেগেছে? একটা ছোট্ট বাচ্চা ঈদের আগের দিন রাতটা যেমন হাসি মজা উৎসাহ উৎফুল্লতার সাথে যাপন করে, তার হাসির মাঝে যেমন একটা অন্যরকম আনন্দের ঝিলিক দেখা যায়, তেমনি অর্ণবের ঠোঁটেও সেই আনন্দের রেখাটা ফুটে উঠেছে। তিথি রাগমাখা দৃষ্টিতে এক নজর অর্ণবের দিকে তাকালো, আর তাকানো মাত্রই সব রাগ অদ্ভুত ভাবে ভ্যানিশ হয়ে গেল। অর্ণবের হাসির পানে তাকিয়ে থমকে গেছে তিথির তপ্ত চোখ জোড়া। মাত্র 1 মিনিট আগেই যে ছেলেটাকে মেরে ফেলার অদম্য ইচ্ছে জাগছিল মনে, অথচ সেই ছেলেটার হাসির দিকে তাকিয়ে নিজেরই মরণ দশা হচ্ছে। কি সুন্দর করে হাসে ছেলেটা। আচ্ছা, ছেলেদের হাসি কি এতটা সুন্দর হওয়া সম্ভব? আজ পর্যন্ত কোনো ছেলের দিকে এভাবে কখনো তাকায়নি তিথি। আজই প্রথম অর্ণবের দিকে মনোযোগী হয়ে তাকালো তিথি। কখনো খেয়ালই করেনি ছেলেটা দেখতে কত সুন্দর। শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি, লম্বা চওড়া সুঠাম দেহ, তার সাথে নজর কাড়া আকর্ষণীয় অপূর্ব হাসি। অর্ণব হাসলে ওর হাসিতে কেমন যেন উচ্ছল উচ্ছল ভাব চলে আসে। চোখ জোড়া থাকে মোহনীয় এক উদ্বেগ। ইস, কি কিউট এই হাসিটা। হাজারো রমণীর মন এক নিমিষে কেড়ে নিতে পারে। ঠিক যেমন তিথিরও মন কেড়েছে। তিথি স্থির চোখ জোড়া পদক্ষীণ ভাবে পর্যবেক্ষণ করে চলেছে অর্ণবকে। সবকিছু ভুলে যেতে ইচ্ছে করছে তার, সবকিছু। অর্ণবের দিক থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না ওর। মস্তিষ্ক যেন অবশ হয়ে গেছে। মস্তিষ্কের আদেশগুলোকে তোয়াক্কা করছে না তিথি, একদম না। তিথি ভুলে গেছে যে ও অর্ণবকে সহ্য করতে পারে না। অর্ণবকে জোর করে বিয়ে করেছে, তাও ভুলে গেছে ও। এমন এক অদ্ভুত মায়াজালে জড়িয়ে গেছে যেখান থেকে মুক্ত হবার কোনো উপায় নেই তার। তিথি ঘোর লাগা দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে মাতাল মাতাল কণ্ঠে বলল, আপনার হাসিটা খুব সুন্দর। অর্ণব চোখ জোড়ায় হাজার গ্রাম বিস্ময় পুরে তিথির দিকে সন্ধানো দৃষ্টিতে তাকালো। তিথির বলা কথাটা শুনে থ লেগে গেছে ওর। তিথি যে ওর হাসিকে সুন্দর বলে কমপ্লিমেন্ট দেবে তা অর্ণবের ভাবনার বাইরে ছিল। আর এটাই তো স্বাভাবিক, কারণ তিথি তো ওর দিকে কখনো ভালো করে তাকায় না পর্যন্ত। তবে আজ কি হলো হঠাৎ ওর? অর্ণব তিথির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল, কি আমার হাসি সুন্দর? অর্ণবের দৃঢ় কণ্ঠস্বর কানে যেতেই তিথির ঘোর কেটে গেল। সে ঝটপট চোখ নামিয়ে নিল অর্ণবের দিক থেকে। অর্ণবের ঠোঁট জোড়ায় এবার দুষ্টু হাসিতে মেতে উঠল। সে দুষ্টু ভরা কণ্ঠে তিথির দিকে আদো আদো গলায় প্রশ্ন ছুড়ল, কি গো, আমি কিন্তু তেমন মনের হাবভাবে প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তিথি চোখ মুখ কুঁচকে আছে। কি সাংঘাতিক উটপটাং কথা বলে ফেলেছে ও। কি দরকার ছিল অর্ণবের হাসিকে সুন্দর বলার? কিন্তু ওরই বা কি দোষ? এক মুহূর্তের জন্য সবকিছু মাথা থেকে বেরিয়ে গেছিল। নিজের উপর কোনরূপ নিয়ন্ত্রণ ছিল না, তাই তো এই কথা বলে ফেলেছে সে। এখন তো নিজের ওপরেই রাগ হচ্ছে তিথির। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এই অসভ্য লোকটা ইচ্ছে করে ওকে লজ্জায় ফেলে বারবার। অর্ণব তিথির কুচকে যাওয়া লজ্জাতে মুখটা দেখে শব্দ করে হুহা করে হেসে দিল।
তিথির অবস্থা আরো শোচনীয়। বেচারি যদি আকাশে উড়ে যেতে পারতো বা মাটি ফাঁক করে মাটির ভেতরে ঢুকে যেতে পারতো, তবে সে এই মুহূর্তে আর অপেক্ষা করতো না। অর্ণব হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। একদিনে এত হাসা যায় নাকি? গলাটাই ওর লেগে এসেছে। অর্ণব নিজের হাসিরটা বহরটা কমিয়ে শূন্যে নিয়ে আসলো। চঞ্চল প্রসারিত ঠোঁটছোড়া স্থির হলো এবারে। স্বাভাবিক কণ্ঠে তিথিকে বলল সে, ব্যাপার কি বলো তো, আমার প্রেম ছেলে পড়ে গেলে? আমি জানি না দিতে পাখি, তোমার মধ্যে কি এত মোহ আছে, আর কেনই বা এত মায়া কাজ করে তোমার প্রতি আমার। তুমি আমার সাথে থাকলে আমার কষ্ট সব আমি ভুলে থাকি। আল্লাহ আমায় সব কিছু দিয়েছে, বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য বিলাসিতা। এক কথা বলা যায় আমি খুব আরামদায়ক আর অভাবহীন জীবন কাটিয়েছে, আর এখনো কাটাচ্ছে। কিন্তু জানো, আল্লাহ আমি এত কিছু দিয়েছে, তবুও নিজেকে খুব একা একা লাগে। মাঝে মাঝে নিঃস্ব লাগে নিজেকে। সব কিছু থেকেও আমার কাছে মা নেই। সৃষ্টিকর্তা সব কিছুর বিনিময়ে আমার মাকেই কেড়ে নিয়েছে। আমার বয়স তখন 17 বছর। একদিন কলেজ থেকে ফিরে দেখলাম বাড়ি ভর্তি মানুষজন, সবাই কান্নাকাটি করছিল। বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। কৌতূহল নিয়ে ঘরে ঢুকতেই বিছানায় ঘুমন্ত অবস্থায় আম্মুকে পেলাম। আম্মু চুপচাপ চোখ বুজে ঘুমিয়েছিল। আম্মু না খুব মায়াবী দেখতে ছিল, আর সেদিন আমার আম্মুকে আরো বেশি মায়াবী লাগছিল। সবাই বলা শুরু করেছিল যে আম্মু নেই, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। জলশান্ত মানুষটার হাসি মুখ দেখে কলেজে গিয়েছিলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি করেছে মানুষটা চলে যেতে পারে তা ভাবতেই পারছিলাম না। আম্মুকে জোরে জোরে ডেকেছিলাম, কিন্তু আম্মু ওঠেনি। আজীবনের মতো ঘুমিয়েছিলেন তিনি। আমি সেদিন কাঁদিনি, সবাই কেঁদেছিল, এমনকি বাবাও। অথচ আমি এক ফোঁটাও কাঁদিনি। একটা মানুষ যখন চলে যায় তখন তার প্রিয়জনরা কাঁদে। তারা মানুষটাকে কতটা ভালোবাসত তার বহিঃপ্রকাশ ঘটে তার ভেজা অশ্রু রাশির মাধ্যমে। আমি যদি সারা জীবন কেঁদে কেঁদে কাটাই, তাতেও আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো না। আম্মুর সাথে আমার কানেকশনটা খুব ভালো ছিল, সবসময় আগলে রাখতো আম্মু আমায়। কখনো ভাবিনি আম্মু আমায় ছেড়ে চলে যাবেন। তারপরে হঠাৎ করেই বড় হয়ে গেলাম। বাবার কাগজগুলো ভাগ করে নিলাম আমি, আর আস্তে আস্তে বাবার কাজের সব দায়ভার নিজের কাঁধে তুলে নিলাম। বাবা শত ব্যস্ত থাকার পরেও আমায় সময় দিত। কখন আম্মুর অভাবটা বুঝতে দেয়নি। কিন্তু এই শূন্যতা, কারণ শূন্যতাই কন্যা কাউকে দিয়ে পূরণ করা যায়। বাবার মনেও তো একই শূন্যতা ছিল। চাইলে আরেকটা বিয়ে করতে পারতেন, কিন্তু করেনি। আম্মুর স্মৃতিগুলোকে শূন্য বুকে আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো। কোথায় যেন শুনেছিলাম তিথি, আমরা যাকে অনেক বেশি ভালোবাসি, নিয়তি নাকি তার উপরই বদনজর লাগে। কত নিয়তি তাকে কেড়ে নেয় আমাদের কাছ থেকে। আম্মুর পরে তোমায় অনেক বেশি ভালোবেসেছে আমি। তুমি বলছো আম্মুর মতো আমার বুকটাকে শূন্য করে চলে যাবে? আজ বাবা যেমন একা, আমিও কি তেমন একা হয়ে যাব? তিথি অর্ণবের জল ভরা চোখের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিল। অর্ণবের চোখ জোড়া আষাঢ়ের ঘন কালো মেঘ আকাশের মতো ঘোলাটে হয়ে আছে। হয়তো ওরও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ওর চোখ জোড়াকে জলমুক্ত করার অনুমতি ছেলেটা দিচ্ছে না। মেয়েদের মন খুব নরম হয়, তারা উপরে উপরে যতটা কঠোর, ভেতরে ভেতরে তার চেয়ে দ্বিগুণ নরম। তিথির বাইরে থেকে শক্ত, কিন্তু ওর ভেতরটা খুবই নরম, খুব দুর্বল মেয়েটা। আর তাই অর্ণবের কথাগুলো ওকে না কাঁদিয়ে পারল না। ছেলেটাকে দেখে বোঝাই যায় না যে ওর ভেতরটা এতটা শূন্য। ও নিজেকে এতটা একা একা মনে করে। মা শব্দটা ছোট, খুবই ছোট, কিন্তু মা যে পৃথিবীর সবচেয়ে আপন একজন, তার অভাবটা যে কি হতে পারে তা তিথি খুব ভালো করে বোঝে। মা থাকার পরেও বোঝে মায়ের ভালোবাসা কি, মাকে ছাড়া একজনের ঠিক কেমন লাগতে পারে। তাহলে অর্ণব কি করে থাকে, ওর কতটা কষ্ট হয়। তিথির আর অর্ণবকে দেখে খুব মায়া হচ্ছে। অর্ণবের চোখে চাপা কষ্টের আর্তনাদ দেখে বুকের ভেতর কোথায় যেন ফাঁপা ব্যথার সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে তার কোনো রূপ আগ্রহ তিথির নেই। মন ওকে বারবার বলে দিচ্ছে, অর্ণব তোকে সত্যিই ভালোবাসে তিথি, ওর চোখের দিকে তাকিয়ে দেখ না, তুই স্পষ্ট দেখতে পাবি। ছেলেটার ভালোবাসা দুদিনের মোহ হতে পারে না তিথি। হৃদয় দিয়ে ভেবে দেখ, উত্তরটা পরিষ্কার, ছেলেটার ভালোবাসা পবিত্র। মনের চোখ দিয়ে একবার তাকিয়ে তো দেখ, নিজেকে দেখতে পাবি। তিথির মনে শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী অর্ণবের স্বচ্ছ টলমলে চোখ জোড়ার দিকে আবেগতর দৃষ্টিতে তাকালো। তিথির ভুলেও মনে হচ্ছে না যে এই যাবৎ অর্ণব তাকে কোনো মিথ্যে কথা বলেছে।
কেউ মিথ্যা বললে তার চোখে নিশ্চয়ই এত স্বচ্ছতা ধরা পড়ে না। তার চোখের দিকে তাকিয়ে মন কেঁদে ওঠে না।